জানেন আপনারা যে দীনেশ আচার্যর লাইভ ফোনে অনুষ্ঠান মানে কিন্তু একটু অন্যরকম, যেখানে জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও সঠিক তথ্য আপনারা জানতে পারেন। তাছাড়াও আরো একটি বিশেষ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আজকে বিশেষ কিছু টোটকা আপনাদের সামনে বলবো আমি, যে টোটকাগুলো ব্যবহার করে আপনারা অব্যর্থ ফল পাবেন। দেখুন, আমার টোটকা মানে কিন্তু কোনো বই থেকে টুকে নিয়ে আসা টোটকা নয়, গুরুর মুখের বাণী আর সম্পূর্ণ পরীক্ষামূলক টোটকা। প্রত্যেকটা টোটকা কিন্তু পরীক্ষামূলক ভাবে দেখা, যেই টোটকাগুলোই কাজ হয় সেই টোটকাগুলোই কিন্তু আমি দিয়ে থাকি, আমি দীনেশ আচার্য। মাথায় রাখবেন, আমার প্রত্যেকটা টোটকা কিন্তু অব্যর্থ কাজ করবে। আজকে আলোচনা করব যাদের দীর্ঘদিন ধরে বিবাহতে বাধা হচ্ছে, অনেক প্রকার চেষ্টা করেছেন কিন্তু আপনার উপযুক্ত বয়স হয়েছে, উপযুক্ত কর্ম করছেন, সমস্ত পরিবেশ পরিস্থিতি সব উপযুক্ত থাকা সত্ত্বেও আপনি কোন প্রকার বিবাহের গাঠবন্ধনে পৌঁছাতে পারছেন না। শুধু রূপ নয়, শুধু অর্থ নয়, শুধু বয়স নয়, যদি গ্রহের বাধা থাকে আপনি কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না, যে ক্ষেত্রে আপনার সঠিক সময়ে পৌঁছানোর দরকার। শুধু গ্রহ পরিস্থিতিও নয়, আরো বিশেষ কিছু পার্শ্বিক ব্যাপার থাকে বা সমস্যা থাকে যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন প্রকার ভাবে ডিস্টার্ব করে। আজকে আলোচনা করব শাস্ত্রীয় ভাবে তন্ত্র প্রয়োগ কিভাবে করলে বিবাহ বাধা দূরীকরণ হয়। রত্ন তো আমরা অনেকেই ধারণ করে থাকি, আদেও কি আমরা জানি সঠিক সময়ে সঠিক রত্ন কোন কিভাবে ধারণ করতে হয়? সেই রত্নের কালার কেমন হওয়া উচিত? আমরা সবাই জানি পলা প্রবাল লাল রঙের হয়, কিন্তু লাল রঙের পলারও অনেক রকম কোয়ালিটি আছে। রক্ত প্রবাল রয়েছে, কোথাও আবার সেক্ষেত্রে গৌরিক প্রবাল রয়েছে, শ্বেত প্রবাল রয়েছে, বিভিন্ন প্রকার কিন্তু তার আলাদা আলাদা রঙের ব্যাপার রয়েছে। রং নয় শুধু, সেক্ষেত্রে আরো কিছু ব্যাপার থাকে, তার আকার, তার আকৃতি, তার পরিমাণ, শরীরের হাইট ওয়েট অনুযায়ী তার পরিমাণ, তার আকার আকৃতি কেমন হবে। তাহলে একটা ছোট্ট রত্নতে যদি এত কিছু বিচার বিবেচনা থাকে, তাহলে ভাবুন একটা তন্ত্রোক্ত শাস্ত্রীয় মতে যদি কোনো তন্ত্র প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কতটুকু ভাবে কাজ করা যেতে পারে বা কাজ করা যায়। এই জন্য সঠিকভাবে আগে আপনাদের টোটাল বিষয়টাকে জানতে হবে, তারপরে সমাধান করতে হবে, নচেত কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে না। কারণ অনেক মানুষ এরকম রয়েছে দীর্ঘদিন ধরে, মানে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, সোদপুরে এক ভদ্রমহিলা থাকে, মাসিমা ডাকে। তো মাসিমা আমার কাছে প্রথম একবার এসেছিল মেয়ের কুষ্টি বিচার করতে, বিচার করে গেল। আমি বললাম দেখুন আপনার মেয়ের বাধা আছে, তো বিবাহ বাধা যতক্ষণ আপনি দূরীকরণ করছেন ওর কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ে কি বাধা আছে? দেখুন ওর তো মাঙ্গলিক দোষ বলে সেরকম কিছু নেই, কিন্তু শুক্র গ্রহের এতটাই ডিস্টার্ব আছে, দেখবেন ওকে কোনো প্রকার বিবাহ তো দিতে পাচ্ছেন না, বা যদি কোনো রিলেশনে যায় সেই রিলেশনটাও স্থায়ী হবে না। অ্যাকচুয়ালি ভদ্রমহিলা বাড়িতে গিয়ে আলোচনা করে, বা ভদ্রমহিলার ইচ্ছাও ছিল যে সেই সমস্যার সমাধানটা করায়, কারণ তার আর একটা বিশেষ ব্যাপার ছিল, তার উপরে তন্ত্র প্রয়োগ করা ছিল। কিন্তু তার বাড়ির থেকে যখন মেয়েকে গিয়ে কথা বলেছে, বলছে মা আমি একটা অলরেডি রিলেশনে রয়েছি এবং খুব শীঘ্র আমরা বিয়ে করব, ঠিক আছে, অতএব এইসব জ্যোতিষী বলে কিছু হয় না, আর এইসব দিয়ে কিছু হয় না, তুমি নিশ্চিন্তে থাকো। তো এই ভদ্রমহিলায় মাসিমা আমার কাছে, আর তারপর 2 বছর পরে এসছে ওনার বক্তব্য অনুযায়ী, তারপরে ওই মেয়ের সঙ্গে আরো দুজনের সম্পর্ক হয়েছে, কিন্তু কারোর সঙ্গে কোনো প্রকার রিলেশন টেকেনি। বিবাহের জন্য অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, লাভদায়ক কিছু হয়নি। এমনও কিছু পজিশন হয়েছে বিয়ের জন্য, দেখে গেছে ঠিক আছে পছন্দ হয়েছে, বলেছে জানাবো, তারপর আর জানায়নি, কোনো রেসপন্স পায়নি। এরকম কিন্তু অ্যাভেলেবেল, একটা উদাহরণ দিয়ে বলছি, অ্যাভেলেবেল ঘটনা আপনারা আপনাদের পাশে অনেক দেখেন বা আপনাদের সঙ্গেই হয়তো ঘটছে। কি করে সমাধান পাবেন বলবো, দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো, আচ্ছা আচ্ছা, টালিগঞ্জ থেকে বলছেন মাসিমা, কি নাম আপনার নাতির নাম বলুন? সূর্য রয় চৌধুরী, খুব সুন্দর নাম। আচ্ছা, সূর্যর মায়ের নাম? সূর্যর মায়ের নাম কি? নন্দিনী রায় চৌধুরী। সূর্যের আনুমানিক বয়স কত হচ্ছে? 2016। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন ওর কি বিষয় জানতে চাইছেন? ওর কেরিয়ার মানে ওর এডুকেশন আর ওর শারীরিক দিক। আচ্ছা, যেহেতু বয়সটা একদমই কম, কিন্তু একটা বিষয় আপনাকে বলছি দেখবেন,
ওর ভিতরে প্রচন্ড পরিমাণে জানার আগ্রহ থাকবে। বুধ গ্রহ খুব পজিটিভ, দেখবেন যে কোনো জিনিস ছোটখাটো বিষয় হলো না, ও খুব খুঁটিয়ে তার ভিতরে একটা জানার মানে ওর আকাঙ্ক্ষা থাকবে, নিশ্চয় লক্ষ্য করেন। ফার্স্ট সেকেন্ড সব দিক ঠিকঠাক রয়েছে শারীরিক দিক, কিন্তু দুটো দিক ডিস্টার্ব দেখছি। এক হচ্ছে চন্দ্রের ডিস্টার্ব, চন্দ্রগ্রহের ডিস্টার্ব হলে মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যাবে বা একটু জ্বর আসবে, ঠান্ডা জ্বরের প্রবলেম কিন্তু করে একটু চলবে, বুঝতে পারছেন? দেখবেন ওটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওর একটু মাঝে মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে বা একটু পেট সংক্রান্ত ব্যাপারে ডিস্টার্ব করছে। চন্দ্র আর রাহু ডিস্টার্ব আছে, এই দুই দিক ছাড়া বড় ধরনের কোনো রোগ বা বড় ধরনের সমস্যা আমি লক্ষ্য করছি না, বুঝতে পারলেন? পড়াশোনা নিয়ে চিন্তা নেই, অবশ্যই ভালো হবে। আমি এই মুহূর্তে আপনাকে কোনো রেমেডির কথা বলছি না, শুধু একটা জিনিস বলছি আপনাকে, আপনি চেষ্টা করবেন আপনার নাতিকে অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন দুধের সঙ্গে একটু তুলসী পাতার রস খাওয়ানো, ঠিক আছে? এবং ওয়েদার ওয়াইজ ওকে একটু ঠান্ডার থেকে সাবধানে রাখতে হবে, নাহলে চন্দ্রের অবস্থান যেহেতু খুব ভালো নেই, ইন ফিউচার এটা কিন্তু বেড়ে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, সাবধানে থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা কিন্তু দিনেশাচার্য অনুষ্ঠান, আপনার প্রয়োজন যদি হয় রেমেডি বলে দেব, প্রয়োজন না হলে রেমেডি করতে বারণ করব। সকলের সবসময় রেমেডির প্রয়োজন হয় না। অনেকে, একজন আমাকে এসছে, আসার পরে আমি প্রেসক্রাইব করেছি, দেখুন আপনার একটা গোমেদের প্রয়োজন আছে, তো আমাকে উনি আমাকে একটা কাস্ট মানে প্রেসক্রাইব দেখালো। 8 বছর আগে একজনকে দেখিয়েছিল, উনি লিখেছে যে একটা গোমেদের প্রয়োজন আছে, তারপরে 3 বছর পর ওনাকে দেখিয়েছে, বলেছে গোমেদের প্রয়োজন নেই। এখন বলছে তাহলে আমি তো বুঝতে পারছি না, আমি কনফিউজ যে উনি সঠিক না আপনি সঠিক। আমি বলছি কেন? বলছে না উনি বলেছিল একটা টাইম গোমেদ ইউজ করতে, তারপরে আমি গেছিলাম, বলেছে আর ব্যবহার করতে হবে না। লাস্ট যে গেছেন কত বছর হয়েছে? বলছে লাস্ট গেছি 5 বছর হয়েছে। 5 বছর পর আপনার প্রয়োজন আছে, এই মুহূর্তে প্রয়োজন আছে, তখন প্রয়োজন ছিল না। আলটিমেটলি বোঝাতে এটা চাইছি যে গ্রহের পরিস্থিতি কিন্তু সবসময় সমান থাকে না। নেগেটিভ পজিটিভ আপনার জন্মছকে যে গ্রহ যেখানে বসে আছে তার অবস্থান তো সবসময় আপনি সেরূপ ফল পাবেনই, কিন্তু সেরূপ ভাবে দেখা যাচ্ছে আপনার মঙ্গল গ্রহ নিচস্থ রয়েছে, অথচ আপনার জন্মছকে মঙ্গলের দশা পজিটিভ ভাব রয়েছে বা মঙ্গলের দশা এখনো আসার অনেক দেরি আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মঙ্গলের খুব বেশি খারাপ পাবেন না, ভালো ফলই বেটারলি পাবেন। বা দেখা যাচ্ছে মঙ্গলের দিক কোনো নেগেটিভ পর্যায়ে রয়েছে, আবার আপনার রাহু মঙ্গল বা মঙ্গলের দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভীষণভাবে তার নেগেটিভ পর্যায়ে পেতে পারেন। তাই দশা অন্তর্দশা মাথায় রেখে গ্রহের ডিগ্রিগত মান বিচার করতে হবে। আপনি দেখছেন সপ্তম ঘরে মঙ্গল আছে, যার কারণে ছেলেটির বিয়ে হচ্ছে না বা মেয়েটির বিয়ে হচ্ছে না। সপ্তম ঘরে মঙ্গল কত ডিগ্রিতে বসে আছে, তার উপরে কোন গ্রহের দৃষ্টি পড়ছে। আধুনিক জ্যোতিষ, কেন আধুনিক বলছি, স্বল্প শিক্ষাতে কিছু জ্যোতিষ হয়ে গেছে আজকের দিনে। আমাদের দেখুন সব প্রফেশনে এরকম কোন প্রফেশন নেই যে সেই প্রফেশনের নাম বদনাম নেই, সে প্রত্যেকটা প্রফেশন, এরকম কোন প্রফেশন নেই যে সেই প্রফেশনের নাম বদনাম নেই। অতএব আমাদের কিছু নাম বদনাম আছে, আর তার প্রধান কারণ কি? স্বল্প জ্ঞানী ভয়ঙ্করী হয়ে যাচ্ছে। জ্ঞানটা স্বল্প কিন্তু অত্যাধিক বেশি বুঝে যাচ্ছে, যার কারণে সমস্যাগুলো। এখানে ডিগ্রিগুলো বিচার করার প্রয়োজন আছে। যারা নতুন করে জ্যোতিষ শিখছেন তাদের জন্য কিন্তু আমার একটা বলার দিক খুব রয়েছে। অবশ্যই গ্রহের ডিগ্রিগুলো বিচার করতে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে সপ্তম ঘরে মঙ্গল 9 ডিগ্রি কি 8 ডিগ্রিতে রয়েছে, বাকি মঙ্গল কোথায় গেল? ওখানে তো 30 ডিগ্রি থাকার দরকার। তাহলে এখানে মঙ্গলের জাতিকার মঙ্গল রয়েছে, সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে, সেই জাতিকার কি ফল হতে পারে? আর যে জাতিকার সপ্তম ঘরে মঙ্গল 28 ডিগ্রি পাচ্ছে, সে কি ফল পেতে পারে? যার 28 ডিগ্রি পাচ্ছে তার 2 ডিগ্রি কোথায় আছে, বা যার 8 ডিগ্রি পাচ্ছে তারও 22 ডিগ্রি কোথায় আছে? এই দিকগুলো বিচার করতে হবে। যতক্ষণ না ডিগ্রিগত মান বিচার হবে, তার দশা অন্তর্দশা, তার হোরার উপরে বিচার করা হবে, ততক্ষণ কিন্তু সঠিকভাবে বলা যাবে না। সঠিক জ্যোতিষ হতে গেলে কিন্তু কেউ এসে তার সমস্যার কথা বললো, আমার গুরুদেব পছন্দই করতো না, তারা তো জ্যোতিষ শেখারই প্রয়োজন নেই। সাধারণ মানুষ আর তোর ভিতরে কোনো পার্থক্য নেই। একজন জ্যোতিষের অনেক সূক্ষ্ম বিচারের প্রয়োজন হয়। একজন আসবে, তার সমস্যা সম্পর্কে তোকে নিজে খুলে বলতে হবে, তাহলে তুই জ্যোতিষ। এইভাবে জ্যোতিষটাকে শিখতে হবে, এইভাবেই মানুষের, অসহায় মানুষের সাহায্য করতে হবে। এখানে কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন?
বেহালা থেকে, তাই তো? বাপিকর। নিজের বিষয়ে জানতে ইচ্ছুক? কত বয়স হলো? 51। আচ্ছা আচ্ছা, আপনার মায়ের নাম? প্রতিমা রানী কর। আচ্ছা, কি বয়স, মানে কি বিষয়ে প্রশ্ন আছে আপনার, বলুন। আচ্ছা, একটা কথা, খুব আপনি দারুণ প্রশ্ন করেছেন আজকে একটা। দেখুন, যে আপনি বহু কষ্ট করে টাকা জোগাড় করেছেন, একটা ফ্ল্যাট কিনতে চাইছেন কিন্তু হচ্ছে না, এটাই তো প্রশ্ন আপনার? আচ্ছা, দেখুন একটা বিষয় আপনাকে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, প্লিজ একটু ধীর স্থির করে শুনবেন প্লাস বুঝবেন। একজন জাতক যার বয়স 27 বছর আর একজন জাতিকা যার বয়স হচ্ছে 25 বছর, তো এই জাতক আর জাতিকার বিবাহ হয়েছে। তো বিবাহ হওয়ার পর তারা যদি শারীরিক মেলামেশা করে আর দুজনের যদি ফিজিক্যাল দিকে কোনো প্রবলেম না থাকে, বেসিক্যালি তাদের সন্তান হওয়া দরকার, এটাই লজিক্যালি বা আমাদের মেডিকেল সায়েন্স বলছে, ঠিক কিনা? এর বাইরে একটা জায়গা থাকে, কি জানেন? সেটা হচ্ছে প্রাপ্তি যোগ। যদি দেখুন লটারির একটা টেবিলে, দেখবেন রাস্তার ধারে অনেকে লটারি বিক্রি করে, তো তার টেবিলে 100টা লটারি থাকে, 100টা লটারিতেই কি প্রাইস থাকে? এবং 100 জন যে কাটে, 100 জনই কি পায়? কেউ একজন পায়, কে? যার সেই প্রাপ্তি যোগ আছে। প্রথম কথা বলছি, এই মুহূর্তে আপনার প্রাপ্তি যোগ নেই, আমার কথা মিলিয়ে নেবেন, লিখে রাখবেন। যদি এই মুহূর্তে কোথাও অর্থ আপনি দিয়ে থাকেন বা আপনি অর্থ দেন ফ্ল্যাট কেনার জন্য, জমি কেনার জন্য, বাড়ি কেনার জন্য বা নতুন কোনো ব্যবসা করার জন্য, আপনার আর্থিক দিকও চোট পেতে পারেন। 2024টা সাবধানে থাকুন। 25 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে নতুন কিছু চিন্তা করবেন, আপনার জন্য ভালো হবে। তার আগে কোনো কিছু করলে আপনার ভালো হবে না। কেন? যেহেতু এই মুহূর্তে আপনার প্রাপ্তি যোগ নেই। বুঝতে পারছেন? ভালো থাকবেন। পুঙ্খানু বিচার করতে হবে, তাহলে বোঝা যাবে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিবাহিত জীবনের সমস্যা হলে, সময় পার হয়ে যাচ্ছে না, একটা টোটকা বলেছিলাম বলবো, অবশ্যই বলে দিচ্ছি। জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে এই টোটকা কাজে দেবে, জাতকের ক্ষেত্রে নয়, জাতকের ক্ষেত্রে অবশ্যই আলাদা করে টোটকা বলে দেব। যে সকল জাতিকাদের, যে সকল আমার বোনেদের বিবাহ হচ্ছে না, তাদের জন্য এক বিশেষ টোটকা। সেই টোটকা কি? আপনারা হলুদ গাছ একটি আপনারা বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসতে পারেন, বা হলুদের চারা আপনি নার্সারি থেকে কিনতে পারেন। যাদের গ্রামের দিকে বাড়ি তাদের তো সমস্যা নেই, শহরের দিকে যাদের বাড়ি তারা করবেন কি, হলুদের চারা কিনে নিয়ে আসবেন বা বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন। মাটির টবে বৃহস্পতিবার, বারবার মাথায় রাখবেন, মাটির টবে বৃহস্পতিবার হলুদ গাছটি লাগাবেন। লাগানোর পরে তামার পাত্র করে, শুধুমাত্র বৃহস্পতিবারেই তামার পাত্র করে, শুধুমাত্র বৃহস্পতিবারে করেই জল প্রদান করবেন স্নান করার পরে। অন্যদিন আপনি জল প্রদান করতে পারেন, সেটা তামার পাত্র দিয়ে করার প্রয়োজন নেই। মানে আপনাকে যেমন হয় না যে আপনি বাড়িতে সোমবার নিরামিষ খান, অন্যদিন সবে আমিষ খাচ্ছেন, সোমবারটা নিরামিষ খাচ্ছেন, আর মাঝখানে কোনো একটা দিন আমিষ হয়ে যাচ্ছে, সেটা ফ্যাক্ট না। সেরকম আপনাকে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র বৃহস্পতিবার তামার পাত্রে করে জল প্রদান করবেন। দেখুন, প্রত্যেক জিনিসের একটা সিজন হয়, আর সিজনে সেই গাছে ফুল এবং ফল হয়। তো হলুদ গাছে বেসিক্যালি ফল হয়। একজন আমাকে বিতর্ক করেছিল ওই লাইভ ফোন অনুষ্ঠান থেকে শুনে, আমি এর আগেও এরকম বিশেষ একটা টোটকা বলেছিল হলুদের ফুল হয় না। হ্যাঁ, হলুদ গাছের অবশ্যই ফুল হয়। তো হলুদ গাছটি আপনি যথাসত্ত্ব জল প্রদান করবেন বৃহস্পতিবারে করে। অন্যদিন যখন দেখছেন গাছের জলের চাহিদা আছে, জল প্রদান করতে পারেন, কিন্তু এই দিন জল অবশ্যই দেবেন। যথাসাধ্য ট্রিটমেন্ট করে রাখবেন, একটা নির্দিষ্ট টাইমের পরে দেখবেন সেই হলুদ গাছে ফুল আসছে। যদি হলুদ গাছে ফুল আসে, তখন আপনি সেই হলুদের ফুলটা নিয়ে আপনি যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনার যথাসাধ্য মতো আপনি সামগ্রিক নিয়ে, 10 মহাবিদ্যের যে কোনো দেবী, সে তারা হতে পারে, কালী হতে পারে, ভুবনেশ্বরী, ভৈরবী, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, বগলামুখী, যে কোনো 10 মহাবিদ্যের দেবীর মন্দিরে আপনি গিয়ে পুজো দিয়ে আসবেন। মাথা রাখবেন, পুজোটা দিতে হবে আপনাকে বৃহস্পতিবার। যেদিনকে পুজো দেবেন, মনে রাখুন, আপনার যদি ভারী ধরনের কোনো গ্রহদোষ না থাকে, আপনার দেখবেন খুব শীঘ্র বিবাহের সুব্যবস্থা হয়ে যাচ্ছে এবং আপনার আকাঙ্ক্ষাকারী কোনো পাত্রের সঙ্গে আপনার বিবাহ সম্পন্ন হবে। দেখুন একজন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ বলুন।
ডেট অফ বার্থ লাগবে না। মায়ের নাম কি? হ্যাঁ, অঞ্জলি। অঞ্জলি হালদার। তোমার নাম? আচ্ছা আচ্ছা। তোমার বয়স কত হচ্ছে? 27। বলো কি প্রশ্ন আছে তোমার কর্মের বিষয়? আচ্ছা, কোনটা শুনবে? যে কোনো একটা, কেরিয়ার না বিবাহ, কোনটা বলবো? আচ্ছা, খুব ভালো কথা। প্রথমে একটা বিষয় বলছি, দেখো বিবাহের দিক নিয়ে তোমার তেমন কোনো প্রবলেম নেই, তবে বিবাহটা একটু দেরি করে করলে তোমার জন্য বেটার হয়। কারণ তোমার কর্মের, যেখানে তুমি কর্ম বর্তমানে করছো, কর্মের জায়গাটা কিন্তু খুব একটা স্ট্রং নেই, বর্তমানে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা নিজেও আশা করি ফিল করছো, ঠিক কিনা? তো সেই জন্য বলছি বিবাহটা একটু পরে করো, তাহলে তোমার মানে একটা ভীষণ প্রেশারের দিক আছে, সেটা থাকবে না। আর একটা জিনিস বলছি, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করো, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করো। আর তুমি একটু মঙ্গল গ্রহের প্রতিকার করিয়ে নিও, ভালো থাকবে। সময় একদম শেষের দিকে, দর্শক বন্ধুদের বিশেষ কিছু বার্তা দেয়া। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ করে থাকে, প্রত্যেক অমাবস্যাতে, যাতে বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে কি করে নিজে আপনি বসে সমাধান করতে পারেন, তার এক বিশেষ দিন রয়েছে ভাদ্র মাস কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকীর বিশেষ আরাধনা এবং তারাপীঠ এই দিন বিশেষ করে খ্যাত, কারণ এই দিন বামদেব কিন্তু মা তারার প্রথম শ্মশানে দর্শন লাভ বা সিদ্ধি লাভ করে। তো এই দিনের কিন্তু একটা বিশেষ মানে ব্যাপার রয়েছে তারাপীঠে। তো এই কৌশিকী অমাবস্যাতে অসম্ভব কাজকেও সম্ভব করা যায় এই তন্ত্র ক্রিয়া দ্বারা, যদি আপনি ক্রিয়ার সময় প্রেজেন্ট থাকতে পারেন। আর বিস্তীর্ণ কিছু বলার প্রয়োজন নেই, কারণ আপনারাও কম বেশি কৌশিক অমাবস্যা সম্পর্কে জানেন, তাই বিস্তীর্ণ বললাম না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি ভারী কোনো সমস্যা থাকে এই অমাবস্যাতে একটাবার যোগাযোগ করুন, 100% ফল অবশ্যই পাবেন। এই মিডিয়াতে বসে কিন্তু 14 বছর দিনের সাথে বলে আসতে, আপনার সমস্যার সমাধানে আজও দিনের সাথে শিষ্য 100% সমাধান হবেই, তার গ্যারান্টি সহকারে কাজ করে থাকে। কৌশিক অমাবস্যাটাকে কাজে লাগান, আপনার অন্ধকার জীবনকে আলোকময় করে তুলুন। সময় এখানেই শেষ, দেখাবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।